কিশোর গুপ্তচর বেন্দারেভ। সম্মুখের সব সামরিক চৌকিগুলি পরিদর্শন করে সেদিন রাতে বড় ক্লান্ত লাগছিল। তাই সবাইকে নির্দেশ দিয়েছিলাম যে ভোর 4টের আগে আমাকে যেন কেউ না ডাকে। তারপরই শুয়ে পড়লাম, কিন্তু ঘুম হলো না। কমরেড সিনিয়র লেফটেন্যান্ট, কমরেড সিনিয়র লেফটেন্যান্ট, কে যেন আমাকে বারে বারে ডাকছে। অগত্যা হাত বাড়িয়ে আলো জেলে দেখি লান্স কর্পোরাল ভাসিলভ দাঁড়িয়ে আছে। কি হলো? স্যার, একজন কয়েদিকে জুনিয়র লেফটেন্যান্ট আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বড় বিরক্ত লাগলো। কয়েদিদের ঝামেলা ওরাই তো মিটাতে পারত, আবার আমার কাছে কেন? চোখ কসলাতে কসলাতে উঠে বসলাম। স্যার, এই ছেলেটিকে আমরা নদীর ধারে পেয়েছি, সাঁতার কাটছিল। এমন সময় সিপাহীরা ওকে দেখে ফেলে। আমাদের কোনো প্রশ্নের উত্তর সে দিল না, শুধু বলছে যে সে কমান্ডিং অফিসারের সঙ্গে দেখা করতে চায়। সে নাকি বড়ই বিপন্ন। ততক্ষণে আমার ঘুমের ভাব পুরো চলে গেছে। দরজার দিকে তাকিয়ে দেখি একটি 10-12 বছরের ছেলে দাঁড়িয়ে, বড় রোগা, গায়ে ভেজা কাপড় লেপটে আছে, হাত পা কাদায় মাখামাখি। ঠান্ডায় সারা শরীর নীল হয়ে গেছে, থরথর করে কাঁপছে ছেলেটা। আগুনের কাছে এসে দাঁড়াও। আমি তাকে ঘরের ভেতর ডাকলাম। সে নীরবে আগুনের সামনে গিয়ে দাঁড়ালো। আমি আর একবার তাকে ভালোভাবে দেখলাম। দেখি ছেলেটিও নির্ভীক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। কে তুমি? আমি প্রশ্ন করলাম। আগে এই লোকটাকে বাইরে যেতে বলো। সে লান্স কর্পোরালের দিকে ইঙ্গিত করল। আমি ভাসিলভকে বললাম আগুনে আর কয়েক টুকরো কাঠ ফেলে বাইরে গিয়ে বসতে। সে চলে যেতে আমি আবার প্রশ্ন করলাম ছেলেটিকে, কে তুমি? কোথা থেকে আসছো? আমি বেন্দারেভ। তুমি তাড়াতাড়ি স্টাফ হেডকোয়ার্টারের 51 নম্বরকে জানাও যে আমি এখানে আছি। কিন্তু ব্যাপারটা কি? আর কিচ্ছু বলতে পারবো না, যা বললাম তাড়াতাড়ি তাই করো। শুনে মাথাটা গরম হয়ে গেল। এসব কি বলছো? সত্যি করে বলো তো তুমি কে, আর ওখানেই বা কি করছিলে? আমার যা বলবা তা তো বললামই। শিগগিরই 51 নম্বরকে খবর দাও। ওরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ওরা কারা? 51 নম্বর, যাদের কোড 4550B। কোড নম্বরটা একদম ঠিক। আমি অবাক হয়ে ছেলেটিকে দেখছিলাম। ছেঁড়া কাপড় পরা ছেলেটিকে দেখে মস্কোর অধিবাসী বলেই মনে হয়েছিল, কিন্তু রাত 1টার সময় সীমান্তভাগে যাওয়ার ওর কি প্রয়োজন তা আমার মোটে বোধগম্য হলো না। ছেলেটি আগুনের কাছে দাঁড়িয়ে কাঁপছিল। রাশিয়ার ওই অংশে যেখানে আমরা জার্মান সৈন্যদের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিলাম, সেখানে ওই বছর ভীষণ শীত পড়েছে। ছোট ছেলেটাকে দেখে বড় মায়া হলো। তাকে একখানা তোয়ালে দিয়ে বললাম হাত পা মুছে নিতে। তারপর বিছনার নিচ থেকে একটা পুরনো জ্যাকেট নিয়ে তার কাছে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি তার পিঠের নিচে দুটো শুকিয়ে যাওয়া ক্ষত চিহ্ন। দেখে গুলির দাগ বলেই মনে হলো। চমকে উঠে বললাম, এ কি, তোমার পিঠে গুলি লাগলো কিভাবে? ছেলেটি মুচকি হেসে বলল, আগে নিজের কাজটা করো। শিগগির 51 নম্বরকে জানিয়ে দাও যে আমি এখানে আছি। বাজে বকা বন্ধ করো। যতক্ষণ না তুমি নিজের পরিচয় দিচ্ছ ততক্ষণ আমি কিচ্ছু করব না। মনে রেখো, তুমি একজন বন্দী, আর যার সাথে কথা বলছো সে একজন কমান্ডিং অফিসার। ভেবেছিলাম এই ধমকে কাজ হবে, কিন্তু ছেলেটা নির্বিকারভাবে চুপ করে আগুনের সামনে দাঁড়িয়ে রইল। এবার আমি আরও বিরক্ত হলাম। ঠিক আছে, তুমি ওখানে যতক্ষণ ইচ্ছে বসে থাকো, আমি কাউকে কোনো খবর দিতে পারবো না। যদি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি স্টাফ হেডকোয়ার্টার 51 নম্বরকে আমার খবরটা জানাও। এবার আমার হাসি পেয়ে গেল। রাতের বেলা ভালো ঝামেলাই বেঁধেছে,
আচ্ছা, তুমি এসেছো কোথা থেকে? বললাম তো, ওই পাড় থেকে। তা কি করে হয়? ওই পাড়ে তো জার্মান সৈন্যরা ছড়িয়ে আছে। তুমি ওখানে কি করছিলে? আর নদী পাড়ি দেবার সুযোগই বা পেলে কি করে? আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আমার হেডকোয়ার্টার থেকে জেনে নিই। সোজাসুজি 51 নম্বরের সাথে যোগাযোগ করার অধিকার আমার নেই। কিন্তু টেলিফোনে হেডকোয়ার্টারের ক্যাপ্টেন ম্যাসলফের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হলো না। ম্যাসলফ আমার কোনো কথা কানই দিলেন না। ছেলেটি বিরক্তভাবে বলল, আমি তো তোমাকে 51 নম্বরের কথাই বলছি, ডিভিশনাল হেডকোয়ার্টার তো বলিনি। এখনো আমার কথা শোনো, গিরিয়াজানবকে খবর দাও। কর্নেল গিরিয়াজানবকে আমি অনেক আগে থেকেই ব্যক্তিগতভাবে চিনতাম। তিনি সামরিক গুপ্তচর বিভাগের প্রধান। আমি অবাক হয়ে বললাম, তুমি গিরিয়াজানবকে চেনো? হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাপ্টেন কোহলিনকেও চিনি। তুমি ওদের তাড়াতাড়ি খবরটা দাও। অগত্যা আমি কর্নেল গিরিয়াজানবকে ফোন করলাম। বেন্দারেফের কথা বলতেই গিরিয়াজানব ব্যস্তভাবে আমাকে কি করতে হবে না হবে নির্দেশ দিতে শুরু করে দিলেন। এই ছোট ছেলেটি ওনাদের কাছে এত গুরুত্বপূর্ণ একজন তা আমি ভাবতেই পারিনি। যাই হোক, ওনার নির্দেশ মতো আমি বেন্দারেফকে কাগজ কলম দেওয়া মাত্র সে কাজ শুরু করে দিল। পকেট থেকে কিছু গমের দানা, কিছু নুড়ি আর কিছুটা সর্ষে বীজ বের করে সেগুলি আলাদা আলাদা ছোট ছোট স্তূপ করে টেবিলে সাজালো। তারপর একটা একটা করে গুনে গুনে কাগজে কী সব লিখতে লাগলো। আমি ইতিমধ্যে গরম জল আর খাবারের ব্যবস্থা করে ফেলেছি, বিছানাও তৈরি। গিরিয়াজানকের নির্দেশ মতো আর কাউকেই বেন্দারেফের ধারে কাছে আসতে দিইনি। পুরো 1 ঘন্টা লেখালেখি করবার পর ছেলেটি উঠল, কাগজটাকে সযত্নে ভাঁজ করে রেখে স্নান করতে গেল। আমি ভেবেছিলাম সে বুঝি এবার খাবারের উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ছেলেটি আমার দেওয়া শার্ট আর পাজামাটা পরে সামান্য কটা বিস্কুট খেয়ে শুয়ে পড়ল। অগত্যা আমি তাকে কম্বল দিয়ে ঢেকে বাইরে চলে এলাম। তখন ভরা শীতের মরশুম। সেই রাত্রে বৃষ্টি না হলেও হু হু করে হাড় কাঁপানো বাতাস বইছিল। এত ঠান্ডা যে আমার হাত পাগুলো প্রায় অসাড় হয়ে যাচ্ছে। সামরিক চৌকিগুলোর পিছনে একটা ঝোপের ভিতরে ছিল আমার তাঁবু। আমাদের আর জার্মান সৈন্যদের মধ্য দিয়ে ডেনপার নদী বয়ে চলেছে। আমাদের চৌকিগুলো নদীর ধারেই অবস্থিত। বাকি সৈন্যরা চৌকির পিছনে ফাঁড়িগুলোতে আছে। জার্মানদের বোমার ঝলকানি মাঝে মাঝে চারিদিক আলোকিত হয়ে উঠত। রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিত মেশিন গানের গুরুগম্ভীর আওয়াজ। জার্মানেরা একটু বাদবাদী আমাদের উপর হামলা চালাতো। প্রত্যুত্তরে আমাদের তোপগুলিও জার্মানদের উদ্দেশ্যে গর্জে উঠত। আমাদের নিকটবর্তী নদীর প্রস্থ প্রায় 1.25 মাইলের মতো ছিল। এই বরফ জমা শীতের রাত্রে সেই নদীতে সাঁতার কাটা একটি জোয়ান মানুষের পক্ষেও অসম্ভব। তার এই ছোট ছেলেটি নদী পেরোলো কিভাবে? কিছুদিন আগেই আমার কাছে নির্দেশ এসেছিল যে জলের তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয় তাহলে কোনো সিপাহী যেন নদীতে না নামে। অথচ এই অবস্থাতেও ছেলেটি নদী পাড়ি দিয়েছে। এ সম্পূর্ণ অসম্ভব। নিশ্চয়ই ছেলেটা মিথ্যা বলছে। বাইরে যেতেই একজন কর্পোরাল ছেলেটির বিষয় প্রশ্ন করল, কিন্তু গিরিয়াজানব ছেলেটির কথা কাউকেই বলতে বারবার নিষেধ করেছেন। তাই ব্যাপারটা ধামা চাপা দেওয়ার জন্য কর্পোরালকে জানালাম ছেলেটা রাশিয়ান, জার্মানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোনো ক্রমে পালিয়ে এসছে। বলেই আমি আর সেখানে দাঁড়ালাম না। পুনরায় চৌকিগুলি পরিদর্শন করে যখন ফিরে আসলাম তখন ঠান্ডায় সমস্ত শরীরটা জমে গেছে। গিরিয়াজানব বলেছিলেন ক্যাপ্টেন কোহলিন বেন্দারেফকে নিতে আসবেন। তা তিনিও দেখি তখন এসে পৌঁছায়নি। এসে দেখি বেন্দারেফ উঠে বসে আছে। আমাকে দেখেই সে কোহলিনের কথা জানতে চাইল।
আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, উনি একটু বাদেই এসে পড়বেন, তুমি আর একটু শুয়ে নাও বলে আগুনে আরও কটা কাঠ গুঁজে আগুনের সামনে চেয়ারটা টেনে বসে পড়লাম। উফ, জব্বর ঠান্ডা পড়েছে আজ। কয়েক মিনিট বাদেই ক্যাপ্টেন কোহলিন এসে উপস্থিত হলেন। দীর্ঘকায় ও বলিষ্ঠ যুবক, এক যুগ ধরে গোয়েন্দা বিভাগে কর্মরত, কৃতিত্ব প্রদর্শনের জন্য কয়েকবার স্বর্ণপদকও পেয়েছেন। ভিতরে ঢুকেই তিনি আইভান বলে 2 হাত বাড়িয়ে ছেলেটির দিকে ছুটে গেলেন। ছেলেটিও কম্বল ফেলে এক লাফে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কোহলিন বার কয়েক ছেলেটির কপালে চুম্বন করে অভিযোগের সুরে বললেন, কেটা সানপ ওদিকে নৌকায় তোমার অপেক্ষা করছে, আর তুমি এদিকে এসে পড়েছ। সমস্ত এলাকায় জানমানরা পিঁপড়ের মতো ছড়িয়ে আছে, সেখান থেকে নদী তীরে আসা সম্ভব ছিল না, তাই সোজাসুজি শ্মশানকা থেকে সাঁতরিয়ে এখানে এসে উঠলাম। নদীর মাঝখানে আসবার পর আর পাচ্ছিলাম না, ঠান্ডায় সমস্ত শরীর অসাড়, মনে হচ্ছিল আজই বোধহয় আমার শেষ দিন। এমন সময় ভাগ্যক্রমে একটা কাঠের তক্তাকে ভাসতে দেখলাম, সেটাকে আঁকড়ে এপারে চলে আসতে পেরেছি। বেচারা কেটাসানপ, আমার জন্যে আজ তাকে কষ্ট পেতে হলো। ঠিক আছে, ও নিয়ে ভেবো না বলে কোহলিন ছেলেটির পিঠ চাপড়ে দিলেন। তারপর তিনি আমাকে লক্ষ্য করে বললেন, আমার গাড়িটা বাইরে ঝোপে দাঁড়িয়ে, তুমি তোমার সিপাহীদের সেদিকে যেতে নিষেধ করো, আর পাহারাদারদেরও সরিয়ে দাও। আমাদের যত কম লোক দেখে ততই ভালো। আমি নীরবে বাইরে চলে গেলাম। কিছু পরে ফিরে এসে দেখি ছেলেটির চেহারাই বদলে গেছে। সে এখন সামরিক পোশাকে সুসজ্জিত হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার কাঁধে 2টি স্বর্ণপদক ঝুলছে দেখে আমি আরও অবাক হলাম। কোহলিন ছেলেটির জন্য পোশাক আর সকলের জন্য কিছু সুস্বাদু গরম খাবারও এনেছিলেন। টেবিল সাজিয়ে 3 জনে খেতে বসলাম। খাওয়া শেষ হলে কোহলিন কৌটো ভর্তি চকলেট বের করে টেবিলের ওপর রাখলেন। রং বেরঙের চকলেটগুলি দেখেও ছেলেটির কোনো ভাবান্তর হলো না। সে শুধু গম্ভীরভাবে বলল, ক্যাপ্টেন কোহলিন, এবার আমাদের রওনা দেওয়া উচিত। কর্নেল গিরিয়াজানব আমাদের জন্য অপেক্ষা করে আছেন। ঠিক আছে, তোমার ঘুম পায়নি তো? গাড়িতে একটা বিছানা আছে, তুমি চাইলে সেখানেও শুতে পারো। আমি কর্নেলের সাথে দেখা না করে ঘুমোবো না বলেই সে উঠে পড়ল। আমি তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। গাড়িতে উঠবার পর ছেলেটি আমার সঙ্গে করমর্দন করল। আমি বললাম, আবার দেখা হবে। সে বলল, অবশ্যই। তারপরে তাদের সামরিক ভ্যানটি অন্ধকারে মিলিয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পরে ক্যাপ্টেন কোহলিন একদিন আমার সাথে দেখা করতে এলেন। ওনার নাকি আমার সাহায্য প্রয়োজন। 2 জনে ঝোপঝাড়ের আড়াল দিয়ে নদীর ধারে গেলাম, আর বহুক্ষণ দূরবীনের সাহায্যে জার্মান ফাঁড়িগুলোকে পরিদর্শন করে ফিরে আসলাম। কেটাসানপও ততক্ষণে এসে উপস্থিত হয়েছেন। তিনিও গুপ্তচর বিভাগের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। তার সাথে আমার পূর্বেই আলাপ ছিল। কোহলিন কিছু সময়ের জন্য অন্যত্র যেতেই আমি কেটাসানপকে বেন্দারেফের বিষয় প্রশ্ন করে যা শুনলাম তাতে যুগপৎ বিস্মিত আর স্তম্ভিত হয়ে গেলাম। আইভান বেন্দারেফ গোমেল এলাকার অধিবাসী। যুদ্ধের পূর্বে তার মা বাবা সেখানেই বসবাস করতেন। তার বাবা ছিলেন সীমান্ত রক্ষীদের সর্দার। জার্মানেরা যখন প্রথম আক্রমণ চালায় তখনই তার বাবার মৃত্যু হয়। গোমেল এলাকা জার্মানদের অধিকারে চলে যাওয়ায় বাসিন্দারা অন্যত্র পালাতে শুরু করে, কিন্তু জার্মানরা রাস্তায় তাদের ঘিরে ধরে নির্মমভাবে হত্যা করে। সেই সময়ই আইভানের পরিবারের সকলেরই মৃত্যু হয়। জার্মানরা আইভানের 1.5 বছরের ছোট্ট বোনটিকে তার কোল থেকে কেড়ে নিয়ে তারই চোখের সামনে বেইনের দিয়ে খুঁচিয়ে হত্যা করে। তারপর
আইভান কোনো ক্রমে জার্মানদের খপ্পর থেকে পালিয়ে এসে গেরিলা বাহিনীর সঙ্গে যোগ দেয় আর জার্মানদের বিরুদ্ধে লড়তে শুরু করে। একবার গ্রেপ্তারও হয়েছিল, কিন্তু সামরিক ভ্যান থেকেও সে পালাতে সক্ষম হয়। বর্তমানে সে স্কাউটিং করে, অর্থাৎ স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে সামরিক গুপ্তচর বিভাগে কাজ করে। প্রথম যখন সে স্কাউটিং শুরু করে তখন তাকে সামরিক স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেক করে বোঝানো হয়েছিল, কিন্তু সে কিছুতেই রাজি নয়। সবচেয়ে সমস্যা, ও কারও কথা মানে না, সুবিধা পেলেই ওই পারে চলে যায় আর শত্রুপক্ষ সম্পর্কে এমন সব খবর নিয়ে আসে যা ঝানু গুপ্তচরদের পক্ষেও অসম্ভব। এর জন্য বিপদেও পড়েছে। একবার আমাদের পক্ষেরই এক সিপাহী নাকি সন্দেহবশত ওর ওপর গুলি চালিয়েছিল। এটা প্রায় কয়েক মাস আগের ঘটনা। যাই হোক, আপাতত তাকে নাকি রাজি করানো গেছে যে এটাই তার শেষ অভিযান। কর্নেল গিরিয়াসানো যুদ্ধ শেষ হলেই ওকে আপন পালক পুত্র করে নেবেন বলে স্থির হয়েছে। ইতিমধ্যেই কোহলিন ফিরে আসায় আমাদের আলোচনা সেখানেই থেমে গেল। কোহলিন এসেই আমাদের দুজনকে নিয়ে লতা গুল্ম ও সবুজ ঘাসপাতায় ছাওয়া গাড়িতে গিয়ে বসলেন। এই গাড়িকে দূর থেকে দেখলে গাড়ি বলে বোঝা শক্ত। কোহলিন ড্রাইভারের আসনে বসে হাঁটুর ওপর মানচিত্র রেখে লক্ষণীয় স্থানগুলি খুঁজতে লাগলেন। একটু পরে কেটাসানো বিদায় নিয়ে কোথায় যেন চলে গেলেন। আমি আর কোহলিন মানচিত্র ধরে সামনের ফাঁড়িগুলির দিকে রওনা হলাম। চারপাশে জনমানুষের সাড়া নেই। নদীর কিনারা থেকে একটু দূরে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের অপর প্রান্ত একেবারে জলের ধারে গিয়ে শেষ হয়েছে। দুজনে সুড়ঙ্গে ঢুকলাম। এত অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। সুড়ঙ্গের শেষে পৌঁছে কোহলিন লাইটার জ্বালালেন, কিন্তু একটু পরেই অপর প্রান্ত থেকে গুলিবর্ষণ শুরু হওয়ায় বুঝতে বাকি রইল না যে জার্মানেরা এই সুড়ঙ্গের কথা জেনে ফেলেছে। 3 ঘন্টা পর্যন্ত আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করলাম আর কোহলিন সমান একটি কাগজে বিভিন্ন সংখ্যা টুকে রাখলেন। 8টার সময় আমাদের তাঁবুতে ফিরে এসে দেখি কেটাসানো বেন্দারেভকে নিয়ে সেখানে অপেক্ষা করছে। আইভান বেন্দারেভ আজ আগের চাইতেও স্বাস্থ্যবান ও সুন্দর দেখাচ্ছিল তাকে। তার হাবভাবে মনে হচ্ছিল যে সে বেশ খুশি। কেটাসানো বাইরে গিয়ে একটা বড় অ্যাটাচি কেস নিয়ে এসে কোহলিনের সঙ্গে কিসব আলোচনা শুরু করে দিলেন। মনে হলো তারা বেন্দারেভকে ওই পারে পৌঁছানোর ব্যাপারেই সলা পরামর্শ করছেন। কোহলিনের নির্দেশ মতো আমি আগেই নদী তীরে একটা রবারের নৌকো রেডি রেখেছিলাম। এইবার কোহলিনের কথায় আমি পোশাক পরিবর্তন করে নিলাম। একটু পরে আমরা রবারের নৌকোটিকে জলে ভাসালাম। কোহলিন নৌকায় একটি কম্বল বিছিয়ে দিলেন যাতে কোনো শব্দ না হয়। তারপর বৈঠার গায়ে তেল মাখাতে মাখাতে আমাকে বললেন, তোমার লোকেদের বলে দাও, হয়তো আজ শেষ রাতে আমাদের গুপ্তচর বাহিনীর একটি দল নদী পাড়ি দিয়ে এপারে আসবে। ফেরার সময় জার্মানরা যদি আমাদের দেখে গুলি চালায় তাহলে আমাদের সৈন্যরা যেন তাদের উপর গোলা বর্ষণ করে, তাহলে ওদের দৃষ্টি আমাদের উপর থেকে সরে যাবে আর আমরাও এপারে পৌঁছাতে পারবো। সাবধান, আইভান যে আমাদের সাথে চলেছে তা যেন কেউ জানতে না পারে। নির্দেশ পালন করে ফিরে এসে দেখি আইভান একটি সচিত্র পত্রিকা পড়ছে। ওতে গোয়েন্দাগিরির কলা কৌশল থেকে শুরু করে শত্রু এলাকায় প্রবেশ করে কিভাবে জনসাধারণকে শত্রুদের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় এ সবই আছে। তুমি মেডেল পেলে কি করে? আমি কথা পারলাম। আমি জার্মান ফাঁড়িগুলির পিছনে গেরিলাদের সাথে একসাথে যুদ্ধ করছিলাম। তা তুমি ওদের ছাড়লে কেন? জার্মানরা আমাকে বন্দি করেছিল, কোনো মতে পালিয়ে এসেছি। কর্নেল আমাকে সামরিক স্কুলে ভর্তি করতে চাইছিল, কিন্তু মন টিকলো না, তাই চলে এলাম। কেন মন টিকলো না কেন? বেকার বসে থাকতে আমার একদম ভালো লাগে না। ওখানে ছেলেরা খালি উষ্ণমণ্ডলের জন্তু জানোয়ার সম্বন্ধে অথবা কোনখানে কি ফসল হয় সেই সম্বন্ধে পড়াশোনা করে,
আর খায় দায় ঘুমায়। এসব আমার ভালো লাগে না। আমি কাজ চাই, কাজ। যতক্ষণ পর্যন্ত শত্রুরা আমাদের পিছনে লেগে থাকবে ততক্ষণ আমাদের প্রত্যেককেই কাজ করতে হবে। কিন্তু স্কুল পাঠ্য এইসব বিষয়ে তো জানা দরকার। যুদ্ধ থেমে গেলে আমি ওসব পড়ে নেব। এখন শত্রুদের মোকাবেলা করাই সবচাইতে জরুরি। ঠিক আছে, কিন্তু তুমি যে বড় ছোট। আমি ছোট নই। জার্মানদের ক্যাম্পে কঠিন কঠিন শাস্তি ভোগ করেছি। গেরিলাদের সাথে এক কাতারে লড়াই করেছি। বারবার দুশমনদের ফাঁড়িতে গেছি। তুমি কখনো ওখানে গেছো? ছেলেটা দেখলাম বেশ রেগে উঠেছে। না না, আমি তা বলতে চাইনি, মানে আমার বলার উদ্দেশ্য ছিল। আইভান আমার সাথে আর কথা না বলে সোজা নৌকায় উঠে পড়ল। তারপর কোহলিনকে প্রশ্ন করলো, কেটাসানভ কোথায়? আমাদের সাথে যাবে না? না, হেডকোয়ার্টারে তার জরুরি কাজ আছে, তার বদলে উনি আমাদের সাথে যাবেন। কোহলিন আমার দিকে ইঙ্গিত করলেন। সেদিন কেটাসানফের হঠাৎ হেডকোয়ার্টারে চলে যাওয়ায় আমাকে শেষ পর্যন্ত গুপ্তচর হিসাবে সীমান্তে পাড়ি দিতে হয়েছিল, যা আমার চিরকাল মনে থাকবে। ঠান্ডা রাত, শত্রুদের কামানের গোলা আমাদের মাথার উপর দিয়ে শাঁ শাঁ করে ছুটে যাচ্ছে। কখনো কখনো নদীর কিনারে বোমা ফেটে আশপাশ আলোকিত হয়ে উঠছে। শুধুমাত্র হাত বোমা আর ধারালো ছুরি সম্বল করে চলেছি। আইভানের পরনে শতছিন্ন পোশাক, হাতে ছেঁড়া ফোরফোরা পুটুলিতে খান কয়েক শুকনো রুটি। নৌকার মাঝখানে চুপ করে বসে আছে। কোহলিন নৌকা চালাচ্ছিলেন। আমি দূরবীন দিয়ে শত্রুদের ফাঁড়িগুলির দিকে লক্ষ্য রাখছিলাম। আমাদের সৈন্যরা আমার নির্দেশ মতো শত্রুদের ওপর অবিরাম গুলিবর্ষণ করছিল। তার সাথে প্রায় ধোঁয়া বোমাও ছাড়ছিল, যাতে শত্রুরা আমাদের অস্তিত্ব টের না পায়। ভীষণ শীতেও আমার কপাল ঘেমে উঠল। কথা বলবার চেষ্টা করে দেখি গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না। বায়ু প্রতিকূল বলে নৌকাটি অত্যন্ত ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, কিন্তু অর্ধেক দূরত্ব অতিক্রম করবার পরই সম্ভবত জার্মানরা আমাদের অস্তিত্ব টের পেল, কেননা আমাদের নৌকার কাছেই গোলাগুলো এসে পড়তে লাগলো। কোহলিন হঠাৎ করে নৌকার মোড় ঘুরিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই গোলা বর্ষণ বন্ধ হল। একটু পরে শত্রুদের চোখ এড়িয়ে ওই পারে নৌকো ভেড়ানো সম্ভব হল। ছোট বড় টিলায় ঘেরা জায়গাটা, চারপাশ একদম চুপচাপ। ওই টিলাগুলোর মধ্যেই কোথাও না কোথাও জার্মান ফাঁড়ি, মানে আমরা শত্রুদের থেকে মাত্র কয়েক গজ দূরে। ভয়ে প্রাণ উড়ে গেল। কি বিপদেই না পড়েছি। শত্রুদের মধ্যে অবাধ বিচরণ করবার থেকে ঘাঁটিতে বসে যুদ্ধ করা যে অনেক সহজ, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেন্দারে সমানে হাত কচলাচ্ছিল। তাকে অত্যন্ত চিন্তিত বলে মনে হচ্ছিল। কোহলিনও গভীরভাবে কি যেন চিন্তা করছিল। আমরা হাঁটু জলে নেবে নৌকাটিকে কিনারার দিকে টেনে নিয়ে গেলাম। এরপরেই কোহলিন রবারের জুতো আর লোহার টুপি পরে আমাদের সেখানে অপেক্ষা করতে বলে কোথায় যেন গেলেন। আমি তখন শুকনো ঝোপঝাড় দিয়ে নৌকাটাকে ঢেকে ফেললাম। একটু পরে কোহলিন ফিরে এসে আমাদের নিয়ে ধীরে ধীরে একটি ঢালু জায়গা দিয়ে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই দেখি এক জায়গায় আমাদের 3 জন স্কাউটের লাশ পড়ে আছে। লাশগুলির দিকে চোখ পড়তে বেন্দারে থমকে দাঁড়িয়ে গেল। কোহলিন তাকে আশ্বস্ত করলেন যে এরা আসলে শত্রু, আমরাই এদের হত্যা করেছি। বুঝতে পারলাম যে কোহলিন ছেলেটিকে আতঙ্কিত করতে চান না। ঢালুর অপর দিকে জমি বেশ সমতল, এই জন্য আমরা বালিতে মুখ গুজে শুয়ে পড়লাম। তারপর বুকে হেঁটে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। পথে আরও একটি লাশ চোখে পড়ল। সেটায় পচন ধরেছে, বাতাস দুর্গন্ধে ভারী হয়ে আছে। আরও কিছু দূর যাবার পর আমরা সেইখানে পৌঁছালাম যেখানে ছেলেটিকে ছেড়ে দিয়ে আমরা ফিরে যাব। সামান্য ঝোপঝাড়ের পরে বিশাল প্রান্তর, ওইখানে জার্মান সৈন্যরা তাঁবু ফেলেছে।
কোহলিন ঘড়ি দেখে জানালেন যে আরও 4 মিনিট অপেক্ষা করতে হবে। আসলে আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে আজ রাতে নির্দিষ্ট সময়ে আমাদের সৈন্যরা আচমকা জার্মান ফাঁড়িগুলির ওপর প্রবল আক্রমণ চালাবে, আর সেই গোলমালের সুযোগ নিয়ে আইভান জার্মান ফাঁড়িগুলির ভিতর ঢুকবার চেষ্টা করবে। কোহলিন আইভানকে ইশারা করলেন যে সে তৈরি কিনা। ছেলেটি বিরচিত ভঙ্গির ইশারায় জানালো যে সে রেডি। সেই রাতের 4 মিনিট যেন আমার জীবনের দীর্ঘতম 4 মিনিট। শেষ পর্যন্ত সময় হলো। কোহলিন উঠে দাঁড়ালেন, ছেলেটিকে বুকে জড়িয়ে তার মাথায় চুমু খেয়ে আবেগ জড়িত কণ্ঠে বললেন, আইভান, নিজের খেয়াল রেখো, তাড়াহুড়ো করে কিচ্ছু করো না। আমরা মেন্ডোস্কায় তোমার জন্য অপেক্ষা করব। এই সময়টুকু পর্যন্তই তোমাকে বিদায়। ছেলেটিও নম্র সুরে বিদায় জানিয়ে আমার দিকে ফিরল। আমি তার ছোট্ট হাত দুটি নিজের বুকের মধ্যে চেপে ধরলাম। সে আস্তে আস্তে হাত ছাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেল। কোহলিন আমাকে ফিরতে ইশারা করলেন। আমরা নদীর দিকে ছুটলাম। গোলাগুলির বিকট আওয়াজে কান পাতা দেয়। আমাদের সৈন্যরা জোর আক্রমণ চালিয়েছিল। ছোট বড় সবকটা তোপই গর্জন করে অগ্নি উদ্গীরণ করছিল। জার্মানরাও সমানে প্রত্যুত্তর দিচ্ছিল। নদীর কাছে পৌঁছাবার আগেই হঠাৎ সৈন্যদের বুটের আওয়াজ শোনা গেল। আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। কোহলিন থলে থেকে 2টি টমি গান বের করে একটি আমাকে দিলেন, অন্যটি নিজের হাতে রাখলেন। বুটের আওয়াজ ক্রমশ কাছে এগিয়ে আসছিল। আমরা দম বন্ধ করে পড়ে রইলাম। সৈন্যরা আমাদের একেবারে কাজ ঘেঁষে ছুটে চলে গেল, এতটাই কাছে যে একজনের বুটের থেকে ধুলোবালি উড়ে আমার মুখে এসে পড়ল। নাগালের মধ্যে শত্রুদের পেয়ে আমি টমি গানের নল উঁচিয়ে ধরেছিলাম, কিন্তু কোহলিন সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরলেন। সত্যি তো, শত্রু এলাকায় নিতান্ত দায়ে না পড়লে গুলি চালিয়ে নিজের অস্তিত্ব জানান দেওয়াটা তো নিছকই মূর্খামি। এরপর ফিরে যেতে খুব একটা ঝামেলা হয়নি। ফিরে এসে গরম কম্বলের নিচে শুয়ে শুয়ে শুধু আইভান বেন্দারেফের কথাই মনে হচ্ছিল। একটু আগেই তাকে শত্রু এলাকায় রেখে এসেছি। কয়েক মাস কেটে গেল। ইতিমধ্যে কোনো একটি অভিযানে কোহলিনের মৃত্যু ঘটেছে। আমার অধীনস্থ সৈন্যদলও বারবার স্থান পরিবর্তন করেছে, কিন্তু ওই ছেলেটির সন্ধান কোথাও পাইনি। শীতের শেষে আমি একবার হেডকোয়ার্টারে গিয়েছিলাম। ঘটনাচক্রে গিরিয়াজানোফের সঙ্গে সেখানে দেখা হয়ে গেল। এক ফাঁকে তাকে আইভান বেন্দারেফের কথা জিজ্ঞাসা করলাম। তিনি ইতস্তত করে জানালেন যে সেই অভিযান থেকে ছেলেটি ফিরে এসেছিল, কিন্তু আবার চলে গেছে। তার কথা আলোচনা না করাই ভালো, কারণ জার্মান গুপ্তচররা তো সর্বত্রই ছড়িয়ে আছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আমি তখন অগ্রবর্তী দলেই ছিলাম। বার্লিনের হেডকোয়ার্টারে অবিলম্বে দখল করবার জন্য আমাকে জরুরি নির্দেশ দেওয়া হলো। মিত্রশক্তির বাকি সৈন্যরা তখনও জার্মানিতে এসে পৌঁছায়নি। আমি আমার সেনাবাহিনীকে নিয়ে জার্মান হেডকোয়ার্টারের ফাইলপত্র ঘাঁটছিলাম। এমন সময় রুশ সেনাবাহিনীর ওপর নজর রাখবার জন্য নিযুক্ত একজন উচ্চপদস্থ জার্মান গুপ্তচরের কয়েকটি রিপোর্ট চোখে পড়ল। রিপোর্টগুলো খুলে পড়ছি, হঠাৎ একটা ফাইলের ওপর আইভান বেন্দারেফ লেখা দেখেই মুখটা ছ্যাঁত করে উঠল। সঙ্গে সঙ্গে মনে পড়ল আমি আর কোহলিন রোগা ছোট্ট আইভানকে শেষবারের মতো বিদায় দিয়ে ফিরে এসেছিলাম। ফাইলটা খুললাম। প্রথমে আইভানের একটা ছবি, তার গায়ে ছেঁড়া খোড়া পোশাক আর চোখে ঘৃণা ও উপেক্ষার ঝিলিক। বুঝলাম জার্মানদের হাতে ধরা পড়েও সে মোটেই সন্ত্রস্ত হয়নি। ছবির নিচে লেখা রয়েছে 1943 সালের 21শে ডিসেম্বর সীমান্ত পুলিশ ইয়াফাম প্রায় 2 ঘন্টা ছোটাছুটি করে একটি 10-12 বছরের রুশ ছেলেকে গ্রেপ্তার করে। ছেলেটি 23 নম্বর ব্রিগেডের কাছে
নরম বরফের মধ্যে শুয়ে শুয়ে জার্মান সেনাবাহিনীর গতিবিধি লক্ষ্য করছিল। গ্রেপ্তার হওয়ার পর তার পরিচয় ও কর্মসূচি সংক্রান্ত কথা অনেকভাবে প্রশ্ন করেও তার মুখ থেকে একটাও শব্দ বার করা সম্ভব হয়নি। অতঃপর তদন্ত করে জানা যায় যে স্থানীয় এক মহিলার কাছে সে নিজেকে আইভান বলে পরিচয় দিয়েছে। এটাও জানা গেল যে সে বেশ কিছুদিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করছে। দিনের বেলা ভিক্ষা করে আর রাতের বেলা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে অস্ত্রশস্ত্র বোঝাই জার্মান গাড়িগুলির উপর কড়া দৃষ্টি রাখে। ছেলেটি বড় বেয়াড়া। একবার সে তো লেফটেন্যান্ট ভেন্সের হাতই কামড়ে দিয়েছিল। আমরা তার শরীরের প্রতিটি জোড়ায় ছ্যাঁকা দিয়েছি, কিন্তু সে মুখ খুলল না। দেহ তল্লাশির সময় তার কাছে সন্দেহজনক কিচ্ছু পাওয়া যায়নি। সে আদৌ শত্রুপক্ষের গুপ্তচর কিনা তাও বোঝা যায়নি। মেজর কনবেন্ট তাকে 4 দিন 4 রাত ধরে সমানে নানাভাবে যন্ত্রণা দিয়েছেন। কখনো উল্টো করে ঝুলিয়ে দিয়েছেন, তো কখনো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছেন। মাথার চুল টেনে ছিঁড়ে দিয়েছেন। এমনকি তার দেহের কোমল অঙ্গটিও জ্বলন্ত সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে। মোট কথা, তাকে এমন সব শাস্তি দেওয়া হয়েছে যা ওই বয়সের একটি ছেলের পক্ষে সহ্য করা একেবারেই অসম্ভব। কিন্তু এই ছেলের মুখ দিয়ে একটা কথাও বেরোয়নি। যেহেতু জার্মান ফৌজ ও জার্মান হাইকমান্ডের পলিসির বিপরীত কাজ সে করেছিল এবং শত চেষ্টাতেও তার মুখ খোলানো যায়নি, তাই সুপ্রিম কমান্ডের নির্দেশ অনুযায়ী তাকে 1945 সালের 25শে ডিসেম্বর গুলি করে হত্যা করা হয়। রিপোর্ট শেষ হলো। চোখের সামনে যেন ভেসে উঠল ছেঁড়া কাপড় পরা আইভান বেন্দারেফের রোগা ছোট্ট চেহারাটা। সেই কিশোর দেশপ্রেমীর আত্মত্যাগের কথা ভেবে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে এলো। চোখের দৃষ্টি আগেই ঝাপসা হয়ে গিয়েছে।